আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নেবে না ইসকন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, আদালত হস্তক্ষেপ করবে না জানালো হাইকোর্ট। ইসকন নিষিদ্ধে কোনো আলোচনা হয়নি, ব্রিফিং এ উপদেষ্টা রিজওয়ানা হাসান। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে জানালেন মাহফুজ আলম। সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের। পার্শ্ববর্তী দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। ছাত্র ঐক্য অটুট রাখার আহ্বান। এবং দুর্বল 6 ব্যাংককে সহায়তা দিতে 22,500 কোটি টাকা ছাপালো সরকার। মূল্যস্ফীতি বাড়বে না আশ্বাস গভর্নরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসকন নিষিদ্ধের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না, এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একথা বলেন। এছাড়া আইনজীবী হত্যা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধ ও পেশাগত সুরক্ষার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ফজল রাবির রিপোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে বুধবার সংগঠনটি নিয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানের বিষয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো ইখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ইসকন সহ কোনো সংস্থা বা সংগঠন বাতিলের ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এক ব্রিফিং এ তিনি বলেন, ছোট ছোট বিরোধ যেন জাতীয় ঐক্য নষ্ট না করে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ সময় ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। কোন সংগঠন নিষিদ্ধ করতে হলে সরকার সঠিক প্রক্রিয়া অনুসরণ করবে বলেও জানান এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এতে নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় নয়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই নতুন করে শাহবাগ থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আজারবাইজানের বাকুতে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনের নানা ইস্যু নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বৈঠক পরবর্তী ব্রিফিং হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে,
তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই। সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। তারা আরও জানান, ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি কমিশন থেকে সংস্কার প্রস্তাব সরকারের কাছে আসবে। এরপরই যত দ্রুত সম্ভব আয়োজন করা হবে জাতীয় নির্বাচন। রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনে, আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যায় সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে, এটা আপনারা দেখতে পাবেন। 6টা কমিশনকে সময় দেয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে। আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের গাড়ি দুর্ঘটনায় ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সমন্বয়কেরা জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছে, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। স্থাপনের কথা। ইসকনের ব্যানারে ভারত সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, হঠকারিতার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকতে হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আমার 5000 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক মতবিনিময় সভায় সংবাদপত্রের মালিকদের সাথে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নোয়াব আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে দুর্বল করে গণতন্ত্রকে শক্তিশালী করা কখনোই সম্ভব নয়। সত্যিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি পেতে চায় তাহলে অবশ্যই স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে। গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে, এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো। আমি খুব দৃঢ়ভাবে বলছি, এই সরকারের দায়িত্ব ছিল যখন প্রথম আলো অফিসের সামনে কর্মসূচি দেওয়া হচ্ছে তখন সেই পক্ষের সাথে কথা বলা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যেটা মৌলিকভাবে মানুষের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার সাথে খুবই সম্পর্কিত, সেটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না এবং আগামীতে যে সংবিধান হবে সেই সংবিধানে এটা স্পষ্ট করতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি কলকাঠি নেড়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ নষ্ট করতে চায়। যে কোনো মূল্যে গণমাধ্যম ও ভোটের স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। কিছু কাজ হয় যেটা আপনার বিরাজনীতিকরণের দিকে নিয়ে যায়, নৈরাজ্য সৃষ্টি করা, একটা হঠকারিতার দিকে যাওয়া। এতে এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে গণ অভ্যুত্থানের বিজয়কে ম্লান করা যাবে না। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে হঠকারিতা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি দাবি জানান, এ সময় জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠকের একদিন পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতারা। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আমিরে জামাত জানান, জাতীয় ঐক্যকে সংহত করা এবং প্রশাসনকে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আলোচনা হয় ইসকন ইস্যুতেও। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসাবে। দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া এবং রোজাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়ার কথা জানান তিনি। একই সাথে কার্যকর নির্বাচনের দিকে কিভাবে এগোনো যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামাত আমির। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন বিএনপি নেতারাও। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিজেকে রংপুরের সন্তান বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি এই কথা বলেন। রাজধানীতে তাঁর কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে নিজেকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনার কথা বলেন তিনি। এ সময় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদপত্র বাবা মকবুল হোসেনের হাতে তুলে দেন ডক্টর ইউনূস। সাক্ষাতে আবু সাইদের পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। সেটা করতে হলে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি মেধাবী খেলোয়াড় তৈরির তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। তিনি আরো বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে ভালো খেলোয়াড় তৈরি করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, পেশাদার খেলোয়াড় আর সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সমাপনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। পরিকল্পনা নিয়ে আমরা ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, আমানতকারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই টাকা দেওয়া হচ্ছে, এতে মূল্যস্ফীতি বাড়বে না। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, কোনো প্রভাব নয়, নিয়ম নীতি অনুসরণ করেই অর্থ পাচ্ছে ব্যাংকগুলো। শারফুল আলমের রিপোর্ট। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিল সরকার। এতদিন অন্যান্য ব্যাংকগুলো নিজেরা এগিয়ে আসলেও নতুন করে সরকারি সহায়তা পাচ্ছে ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসে
গভর্নর নতুন টাকা ছাপিয়ে এই ঋণ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এতে বাজারে অর্থপ্রবাহ যেমন বাড়বে না, তেমনি মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। মনিটরিং পলিসি আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, বাজারকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল করা যাবে না। কোনো ব্যাংকে যদি কোনো তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু টাকা ছাপানো বলবো, আবার এট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, আগের মতোই টাইট থাকবে। রোববার থেকে ওই 6 ব্যাংকের সব শাখা থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহ না করারও আহ্বান জানান গভর্নর। অনুষ্ঠানে ব্যাংক মালিকরা জানান, নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। জনগণের স্বার্থে যেটা করা দরকার, ওই মুহূর্তে ওই ডিসিশনটা নিচে, এখানে কোনো ইনফ্লুয়েন্সে কোনো কাজ করে না, কারণ আমরা ইনফ্লুয়েন্স করতে চাইও না। সিকিউরিটি এক্সচেঞ্জের সাথে আলোচনা করে ইদার বন্ড অথবা আমাদের শেয়ার, নতুন করে শেয়ার বিক্রি করে আমরা নিজেরাই ক্যাপিটালাইজ করব। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আর্থিক খাত নিয়ে দ্বিপাক্ষিক বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ভারতীয় ভিসা ইস্যু করা হবে বলেও এ সময় গভর্নরকে আশ্বস্ত করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 16 বছর ধরে কারাবন্দী 5 শতাধিক বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার শুনানির নির্ধারিত দিনে এই দাবি জানান তারা। বিডিআর পরিবারের সদস্যদের অভিযোগ, পিলখানার নারকীয় হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিল শেখ হাসিনার সরকার। মনির হোসেন তপুর রিপোর্ট। আমার ভাই না, এটা আমার বাবার সমতুল্য। আমরা 2 বোন, আমার ভাইয়ের 2 হাতে শুইতাম, ঘুমাইতাম। আজকে আমার ভাই 16টা বছর আমাদের কাছে নাই। আমরা আমাদের ভাইকে ফিরে পেতে চাই। কারো ভাই, কারো বাবা, আবার কারো বা স্বামী। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 16 বছর ধরে কারাগারে আছেন। আমরা চাই আমার ভাই আমাদের কাছে ফিরে আসুক এবং অতি শীঘ্রই আমরা চাই আমাদের ভাইদের মুক্তি দেওয়া হোক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অভাবে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। আমার হাজবেন্ড বিডিআর সদস্য পরিবার আমার বিয়ের 22 দিন পরে জেলে আছে, উনি কিছু জানে না। আমার ছেলের আমি বুকে চাই, বাবা গো বাপ নাই, ছোটকালে বাপ মরে গেছে, বাবা আমি অনেক কষ্ট করছি, আমার বলার চলে না। হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরেও বিস্ফোরক আইনের মামলায় তাদের এখনো কারাগারে বন্দী জীবন যাপন করতে হচ্ছে বলে জানান স্বজনরা। কোন আইনের ধারা উপধারা অনুযায়ী, কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে। বিগত সরকারের একটা নীল নকশার অংশ ছিল এই পিলখানা হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিস্ফোরক আইনের এ মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল, তা পিছিয়ে 9 জানুয়ারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তাদের স্বজনরা, যেন কিনা কোনো ইনফরমেশন বের হয়ে না আসে। এদিকে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানায় 57 অফিসার সহ 74 জন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে আমরা অ্যাকিউজ করব। যদি প্রমাণিত নাও হয় যে উনি ডাইরেক্টলি খুনিদেরকে এই ধরনের নির্দেশনা দিয়েছে, তবে আন্তর্জাতিক আইনে ডক্ট্রিন অফ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অথবা ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, যেই কারণে উনি আসলে ডিফেন্স মিনিস্টার হওয়া অবস্থায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার জন্য উনি দায়ী। বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসেবে পালন সহ 6 দফা দাবিও জানান তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গত 13 নভেম্বর থেকে এ পর্যন্ত নানা অপরাধে 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান।
ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 40টি অস্থিতিশীল পরিস্থিতি এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে গত 20 জুলাই থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর 123 সদস্য হতাহত হয়েছেন। এর মধ্যে শাহাদাত বরণ করেছেন একজন অফিসার। অন্যদিকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় এ পর্যন্ত শহীদ হয়েছেন সেনাবাহিনীর 7 সদস্য। চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেয়া এবং জেলা প্রশাসনের নেতৃত্বে অন্তর্বর্তী কমিটি গঠন কেন অবৈধ নয় এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। গত 3 নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচিত ব্যবস্থা কমিটি ভেঙে দেওয়ার আদেশ জারি করেন। এরপর 13 নভেম্বর জেলা প্রশাসক নিজেকে আহ্বায়ক করে 4 সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেন। এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে একটি রিট আবেদন দাখিল করা হয়। কমিটি ভেঙে দেওয়া এবং পরবর্তী অ্যাডহক কমিটি গঠন অবৈধ ঘোষণা করা হবে না। 1 সপ্তাহের রুল দিয়ে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য ফিক্স করেছে হাইকোর্ট। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ এবং আহতদের স্মরণে বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক মাসুদ কামাল। BUBTর উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত এই স্মরণ সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ এবং আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। পরে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বিপ্লবী পরিবেশনার আয়োজন করেন শিক্ষার্থীরা। এসবে BUBT ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল হুদা, ট্রাস্টের সদস্য অধ্যাপক আবু সালে, AFM সরওয়ার কামাল, স্মরণ সভা আয়োজন কমিটির আহ্বায়ক শওকত আলী উপস্থিত ছিলেন। পাঁচটি ক্যাটাগরিতে হাইক ভিশন ব্র্যান্ডের একমাত্র পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করল ডেজিমার্ক টেকনোলজিস লিমিটেড। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে পণ্য উন্মোচন এবং বিপণন অংশীদারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন প্রতিষ্ঠান দুটি। এ সময় অ্যাক্সেস কন্ট্রোল সলিউশন, ভিডিও ইন্টারকম, এন্ট্রান্স কন্ট্রোল সলিউশন, পার্কিং সলিউশন এবং সিকিউরিটি ইন্সপেকশন এই 5টি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ডিজিমার্ক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম, ডিরেক্টর ওমর ফারুক রব, মহাব্যবস্থাপক জনাব শেখ মঞ্জুর হোসেন, হাইক ভিশনের দক্ষিণ এশিয়ার সভাপতি হুকো হুয়াং, বাংলাদেশের ম্যানেজার মার্টিনার ইউ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় সাভারে দ্বিতীয় দিনের মতো শেষ হলো ঢাকা পর্বের ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। আয়োজকরা বলছেন এ ধরনের খেলার মধ্য দিয়ে তৃণমূল থেকে ফুটবলার তৈরি করা সম্ভব হবে। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ম্যাচ শুরুর আগেই সাভারের বিরুলিয়ায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাজির খেলোয়াড় দর্শকরা। দিনের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। তারা 2-1 গোলে পরাজিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। পরের ম্যাচে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর উত্তরা ইউনিভার্সিটির মধ্যকার নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ড্রতে। পরে টাইব্রেকারে 3-1 গোলে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। আমরা আমাদের ভার্সিটির কোচিং ধরে আসছি, আমরা এটার জন্য আজকে আমাদের সেবা দেব। ইনশাল্লাহ আশা করি আমরা জয় নিয়ে মাঠ ত্যাগ করবো, জয় আশা করি আগামী ম্যাচে জিতবো এবং ফাইনালি ইনশাল্লাহ জিতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, সাবেক ফুটবলার ও কোচ রকুনুজ্জামান। গত বছর 32টা টিম অংশ নিয়েছিল, এবার 42টা টিম অংশ নিচ্ছে এবং গতবার চেয়ে বড় পরিসরে খেলা হচ্ছে। এর মধ্যে আপনি জানেন যে চট্টগ্রাম,
রাজশাহী এবং খুলনার আঞ্চলিক পর্ব শেষ হয়েছে, সেখান থেকে 4টি টিম চূড়ান্ত পর্বে উঠেছে। চূড়ান্ত পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। এটা প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শুক্রবার 3টি ম্যাচে মাঠে নামবে দলগুলো। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আর একবার। বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নেবে না ইসকন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, আদালত হস্তক্ষেপ করবে না জানালো হাইকোর্ট। ইসকন নিষিদ্ধে কোনো আলোচনা হয়নি, ব্রিফিং এ উপদেষ্টা রিজওয়ানা হাসান। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে জানালেন মাহফুজ আলম। সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার দাবি জামাত আমিরের। পার্শ্ববর্তী দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। ছাত্র ঐক্য অটুট রাখার আহ্বান। এবং দুর্বল 6 ব্যাংকে সহায়তা দিতে 22,500 কোটি টাকা ছাপালো সরকার। মূল্যস্ফীতি বাড়বে না, আশ্বাস গভর্নরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।